এই পার্সোনালিটি ডিসঅর্ডারের যারা আক্রান্ত তারা কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স নিয়ে খুবই কিন্তু চিন্তিত। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে যে এদের এদের মানে পাওয়ার চাই, এদের এত পাওয়ার আছে এবং এই পাওয়ারটা দিয়ে অন্যদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। ওনার পাওয়ার থাকবে এবং অন্যকে ডমিনেট করবে, অন্যদের ফিলিংস কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছুই আসে যায় না। নার্সিসিস্টিক বা অ্যান্টাইসোশ্যাল যে পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো আছে, তো এদের মধ্যে একটা বড় কিন্তু যেটা আপনি বললেন চরিত্রগত বৈশিষ্ট্য, যে তারা অনেক নির্মম হয়ে থাকে। হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা আসলে খুব আমরা সহসা এই নামটা শুনি না। এটা কি ধরনের ডিসঅর্ডার? জি, এই পার্সোনালিটি ডিসঅর্ডারের যারা আক্রান্ত তারা কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স নিয়ে খুবই কিন্তু চিন্তিত। তারা আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বেশি কনসার্ন, এবং ওরা সবসময় এই কনসার্নটা এতই যে ওনাদের পোশাক আশাকে এগুলি যাতে অন্যরা যাতে বেশি অ্যাটেনশন দিয়ে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওরা এত ইমোশনাল হয়ে থাকে এবং আপনার যে ফিলিংসটা যে স্টিয়ার আপ করে থাকে যাতে অন্যরা অ্যাটেনশনটা বেশি দিয়ে থাকে। যেমন আপনার কোনো একটা পার্টিতে গেলেন এবং এটা পুরুষ হোক মহিলা হোক, যেইভাবে আপনার অন্য সেক্সুয়াল জেন্ডারকে অ্যাট্রাক্ট করার জন্য অনবরতই মানে কথা বলে যাচ্ছেন, ওনার পোশাক আশাকে ভঙ্গিমা দিয়ে যেভাবে মানে অ্যাট্রাক্ট করার জন্য চিন্তা করতেছেন, এবং ওনার কাছে মনে হচ্ছে যে ওই লোকটা বুঝি যে কথা বলতেছে ওনাকে আরো বেশি বুঝি পছন্দ করেন কিংবা অ্যাটেনশন দিয়ে থাকেন, এবং ওনার এই অ্যাটেনশনটা পেতেই হবে সেটা যেই ভঙ্গিমায় হোক। এবং এই অ্যাটেনশনটা যদি ঠিক মতো না পেয়ে থাকেন তাহলে ওনার কিন্তু ইমোশনটা ভিন্ন রকম হয়ে থাকে। তো সুতরাং বুঝতে পারছেন এদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং সেন্ট্রাল অফ অ্যাটেনশন এদের থাকতে হবে এই হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে। তার মানে বুঝতে পেরেছি, মানে ওনার এক ধরনের অ্যাটেনশন টান, এবং সেই অ্যাটেনশনটা বেশিরভাগই মানে ফিজিক্যাল, মানে ওনার যে শারীরিক সৌন্দর্য তার প্রতি বা ওনার যে বেশভূষা তার সাথে তার প্রতি অন্যরা আকৃষ্ট হবে, এবং উনি এটাই চান, এবং উনি সবসময় চান এগুলো নিয়ে উনি প্রশংসা শুনতে। তো এটা এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার, আমরা এই ধরনের মানুষ দেখি। এটা মানে যদিও নামটা খুবই মানে অতটা সচরাচর প্রচলিত না, তবে সমস্যাটা খুবই প্রচলিত আমার মনে হয়। এটা অনেকের মধ্যে এই ধরনের ডিসঅর্ডার আছে, তারা সহসা এটা করে থাকেন। তো এটার সাথে কি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কোনো মিল আছে কিনা? জি, নার্সিসিস্টিক তো আমরা সবসময় শুনে থাকি, এবং বিশেষ করে এবার আমি বলতে চাই না, আপনারা জানেন মানে কি বোঝাতে চাচ্ছি। যাক, এনিওয়ে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারটা হচ্ছে যে এদের মানে পাওয়ার চাই, এদের এত পাওয়ার আছে এবং এই পাওয়ারটা দিয়ে অন্যদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, এবং অন্যদের ফিলিংস কি আছে না আছে এটা ওনার কিছু যায় আসে না। ওনার পাওয়ার থাকবে এবং অন্যকে ডমিনেট করবে, অন্যদের ফিলিংস কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছুই আসে যায় না। এবং এই জিনিসটা কিন্তু করতে গিয়ে অন্যদের প্রতি যে এমপ্যাথি আছে এই এমপ্যাথিটা কিন্তু তখন চলে যায়। এখন কোনো জায়গায় আপনি এই পাওয়ারের জন্য কাউকে হয়তো অনেক ধরনের অত্যাচার করলেন বা কিছু করলেন, কিন্তু কিছু আসে যায় না, ওনাকে পাওয়ার দেখাতেই হবে। এবং এই পাওয়ারের এন্টাইটেলমেন্টের জন্য কিন্তু ওনার এবং সেই সাথে সাথে ল্যাক অফ এমপ্যাথির জন্য উনি নার্সিসিস্টটাকে আপনার পার্সোনালিটিতে ভুগে থাকেন, এবং তখন আমরা এটাকে বলি যে নার্সিসিজম। হ্যাঁ, তো মানে ওনার যে পাওয়ারটাতে এটা সবাই ওনাকে স্বীকৃতিও দিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম এবং সে অ্যাটেনশনটাও নিতে হবে। আপনি যেটা বলছেন বর্ডারলাইন পার্সোনালিটি, আমি হিস্ট্রিওনিক পার্সোনালিটি, সেখানে আপনার পোশাক আশাকের কথা বললাম, সেখানে আপনার কথাবার্তার মধ্যে বললাম, সেখানে কিন্তু এখানে পাওয়ারের সম্পৃক্ততা নাই, এখানে কিন্তু পাওয়ার আছে, এখানে কিন্তু এমপ্যাথির কোনো সম্পৃক্ততা নাই। এখানের মধ্যে মানে ওর ভিতর অনেকটা ক্রুয়েলটির ভাব, যে আমাকে সবাই মান্য করতে হবে, আমি সেই ধরনের লোক, আমি পাওয়ারফুল, আমি সাকসেসফুল, এবং আমার অন্যের প্রতি এমপ্যাথি থাকা এটা প্রয়োজন নাই, এবং আমাকে সবাই প্রেজ করতে হবে, অ্যাডমিরেশন। এটা আমি একটু ইন্টারাপ্ট করি। তা এটা কি এমন যে আমরা কিন্তু আমাদের দেশে
বিশেষ করে মানে এটা বলতে হচ্ছেই যে যে আমরা পলিটিশিয়ানদের মধ্যে আমাদের দেশে এই ধরনের দেখি, বা এলাকার যিনি মানে অনেক সময় পলিটিশিয়ানদের মধ্যে এটা বেশি দেখা যায়, তো ওনার ক্ষমতা, তোর কত বড় সাহস, কত বড় ক্ষমতা, আমার সামনে এই কথা বলে বা আমাকে নিয়ে এই কথা বলে, মানে এই যে মানে টোনটা, এটা কিন্তু খুবই কমন। মানে এটা বেশিরভাগ যারা মানে যারা আমরা যারা বাংলা যেটাকে বলি মাস্তান, তাদের মধ্যে অনেক সময় কিন্তু এমন থাকে না, তারাও একটা গ্রুপকে বলে। কিন্তু পলিটিশিয়ান যারা, তাদের সেই ক্ষমতা আছে, তারা একটা বিশাল জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে কিন্তু এখন বলতে পারে যে, এবং তার ক্ষমতাটা দেখানোর জন্য সে বলতে পারে। তো এটা আমরা দেখি আমাদের পলিটিশিয়ান বা যারা ক্ষমতায় থাকেন, এবং তারা প্রকাশ্যেই এই ধরনের কথা বলেন, এরকম নাম বললে আমাদের দেশে মানে অনেক পলিটিশিয়ানদের নাম বলা যাবে, অনেক বলা যাবে। তো আপনি কি মনে করেন না যে এই যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এই যে তারা যেটা করেন, এটা কাইন্ড অফ অ্যান্টাই সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথেও যায়? কারণ তাদের এটা তো সমাজের বিরুদ্ধে। কারণ আমরা যে স্বাভাবিক সামাজিকতাকে ধরি আদর্শ হিসাবে, তার সাথে তো এটা যায় না। জি জি জি, খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, এই জিনিসগুলা কিন্তু একটির সাথে একটি অনেক কিছু ওভারল্যাপ হতে পারে। এগুলি একমাত্র সাইকিয়াট্রিস্ট হয়তো অনেক সূক্ষ্মভাবে হয়তো একটি থেকে আরেকটি সেপারেট করতে পারেন। আপনারা জানেন, আমি কিন্তু সাইকিয়াট্রিস্টরা কিন্তু আমি চেষ্টা করতেছি যে জিনিসগুলো মোটামুটি একটা সামান্য ধারণা দেওয়ার জন্য। যেটা ডক্টর সাজাল ভাই বলেছেন যে অ্যান্টি সোশ্যালের সাথে সম্পৃক্ততা আছে কিনা, হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। অ্যান্টি সোশ্যালের একটা দিক হচ্ছে যে, যেমন আমি একটা কুকুর দেখলাম, কুকুরটার উপর গরম পানি ঢেলে দিলাম, কিংবা কুকুরকে ইচ্ছে মতো মারলাম, বা একটা গাছ আপনার দেখলাম, ওই গাছটাকে আমি কেটে ফেললাম, কোনো দয়া মায়া আমার কিছু নেই। তো এগুলা কিন্তু হচ্ছে যে অ্যান্টি সোশ্যালের পার্সোনালিটি। এগেন, এটি হচ্ছে যে আপনার যে অনেকটা কিন্তু যে এই যে ফিলিংসটা যে একটা জীবের প্রতি নাই, একটা গাছের প্রতি নাই, হ্যাঁ, তো এই জিনিসগুলা কিন্তু ভায়োলেটস দ্য রাইট অফ আদার্স। হ্যাঁ, তো এইটি কিন্তু অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডার। এবং এরা কিন্তু আবার সেই বিহেভটা কিন্তু অনেকটা ইম্পালসিভিটি হতে। দেখেন, ইম্পালসিভিটি, রেকলেসনেস, এগুলো কিন্তু আমরা বেশ কয়েকবার বলেছি। আমরা নার্সিসিস্টের ব্যাপারে বলেছি, আমরা বর্ডারলাইন পার্সোনালিটির ব্যাপারে বলেছি, এখন অ্যান্টি সোশ্যালের ব্যাপারে অনেক কিছু কিন্তু ওভারল্যাপ হয়ে থাকে। কিন্তু এটি কিন্তু এরা কিন্তু আপনার অনেক লাই করে থাকে, অনেক স্টিল করে থাকে, আপনার চুরি করে থাকে, তারপর আপনার বিভিন্ন ধরনের ফলস নেম ব্যবহার করে থাকে, মানে দুনিয়ার মানে এই সমস্ত সব বাজে কাজের সাথে মানে জড়িত থাকে আর কি। জি, অনেক ধন্যবাদ। তার মানে যেটা বুঝলাম যে এই নার্সিসিস্টিক বা অ্যান্টাই সোশ্যাল যে পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো আছে, তো এদের মধ্যে একটা বড় কিন্তু যেটা আপনি বললেন চরিত্রগত বৈশিষ্ট্য, যে তারা অনেক নির্মম হয়ে থাকে এবং তারা মানুষের অনুভূতি, দুঃখ, হ্যাঁ, তো এর সাথে তাদের তেমন কোনো একটা সম্পর্ক থাকে না, বা অন্যের সুখ শান্তির সাথে তারা কোনোভাবেই সহমর্মিতা প্রকাশ করে না বা করতে পারে না, এবং তারা শুধুমাত্র তার নিজের ক্ষমতায় প্রকাশ করতে চান, এবং তাদের যেটা তারা মনে করেন তাদের প্রাপ্যতা, সেটা তারা আদায় করে নিতে চান, সেটা যেভাবেই হোক। হ্যাঁ, তো এটা একটা বুঝলাম, এদের সাথে মিল আছে। একটু আমরা অন্য ধরনের পার্সোনালিটি সম্পর্কে আলোচনা করতে চাই। যেমন আমরা প্রায়শই আরো একটা পার্সোনালিটি ডিসঅর্ডার করছি, যে অ্যাভয়েডেন্স পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা কি ধরনের ডিসঅর্ডার, মানে কি অ্যাভয়েডেন্স শব্দটাতে মনে হয় যে সবকিছু উনি অ্যাভয়েড করছেন, এরকম কিছু? এক্স্যাক্টলি কিছুটা মিল আছে। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে এরা কিন্তু আপনার কোনো ক্রিটিসিজম এরা সহ্য করতে পারে না, কোনো রিজেকশনটা সহ্য করতে পারে না। আপনি কোনো একটা নেগেটিভ ফিডব্যাক দিলেন, আপনি কোনো একটা জায়গায় রিজেক্টেড হলেন, কিন্তু এটা পছন্দ করবেন না। এই ধরনের এই পার্সোনালিটি ডিসঅর্ডার গুলোতে আছে। হ্যাঁ, তো এই জন্য এরা কি করে, যখন এরা কাজে যায় এবং কাজের অন্য লোকের সাথে যখন দেখা করতে হবে, এরা কিন্তু অ্যাভয়েড করতে চায়। এরা আপনার নতুন কোনো অ্যাক্টিভিটি নিতে চায় না, নতুন কোনো মানুষের সাথে আপনার মিটিং করতে চায় না, এবং এক্সট্রিমলি শাই হয়ে থাকে, খুব লজ্জা পেয়ে থাকে বিভিন্ন সোশ্যাল সেটিং এ, বিভিন্ন অন্যজনের সাথে আলাপ করার ব্যাপারে। এবং সব সময় এদের একটা ভয় থাকে যে না জানি আমি কথাবার্তা বললে অন্যদের সাথে, না জানি আমার আবার কোন দোষ ধরে বসে থাকে, না জানি আমি কোন এম্বারাসমেন্টের মধ্যে পড়ে থাকি। তো সুতরাং একটা, আপনি যে বলেছেন প্রথম থেকে, একটা অ্যাভয়েড করার চেষ্টা করে, এই জন্য শব্দটা এসেছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। তার মানে যে উনি অ্যাভয়েড করেন একটা ধারণা থেকে, যে উনি মনে করেন যে এটা যদি আমি করি তো আমি রিজেক্টেড হতে পারি, হ্যাঁ, যেটা তার জন্য হয়তো মানে কিছুটা অপমানজনক,
বা জি লজ্জাস্কর হতে পারে। তো সেটার কারণে উনি হয়তো ভাবেন যে না আমি এটার মধ্যে কেন যাব, আমাকে তো হয়তো পাত্তাই দিবে না বা আমি হয়তো অ্যাকসেপ্ট করবে না, শুধু শুধু যাওয়া দরকার কি। তো জি এটা তো মানে এই ধরনের পার্সোনালিটি তো আসলেই মানে অনেকের ক্ষেত্রে মানে তার উত্তরণ বা তার নিজস্ব উন্নয়ন বা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায়, অনেক সময় এটা তো একটা ধরনের বাধা। জি তো যদি আবার অন্য একটা জিনিস আছে যে আরেকটা পার্সোনালিটি ডিসঅর্ডার, আমি একটু এটার সাথে যদি রিলেট করি, যে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এক্ষেত্রে এটা কিরকম, যে এটা কি এরকম যে কোনো কাজ সে নিজে করতে দ্বিধাগ্রস্ত থাকে, বা অন্যের উপর নির্ভরশীলতা এক ধরনের, যে আচ্ছা ঠিক আছে আমি এই জায়গায় যাবো, আচ্ছা ঠিক আছে আমার সাথে চলো, মানে সে একা একা কিছু করতে ঠিক একটা মানে তার মধ্যে মানে মানে আস্থার অভাব, সেটা কি মানে ডিপেন্ডেন্ট ডিসঅর্ডারটা পার্সোনালিটি ডিসঅর্ডার কিরকম? জি জি খুবই সুন্দর করে বলছে আপনি, ঠিকই বলেছেন। ডিপেন্ডেন্ট পার্সোনালিটি আমরা শব্দটা থেকেই বুঝে যায় যে ডিপেন্ডেন্ট, ওদের সেলফ কনফিডেন্সটা এত কম যে এরা কোনো কিছু নিজে নিজে ডিসাইড করতে পারে না, সবসময় অন্যের উপর একটা ডিপেন্ড হয়ে থাকে। যে একটা কোনো কিছু বললে যে হ্যাঁ আমি আহ, মানে এদের ওই অ্যাবিলিটিসটা নাই, ওই কনফিডেন্সটা নাই, সব সময় মানে অন্যের উপর ডিপেন্ড করে চলতে হবে। এবং মনে হচ্ছে যে 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 এই মানে নিজের কোনো যে একটা যে সেলফ কনফিডেন্স আছে ওইটি নাই। আরেকটা জিনিস হচ্ছে যে এরা যদি আম, কোনো ধরনের যদি ধরেন একটা রিলেশনশিপ একটা থেকে থেমে গেলেন, কিন্তু সাথে সাথে এটা আরেকটা রিলেশনশিপের জন্য একটা খুবই উদ্বেগ হয়ে যায় যে কখন আরেকটা নতুন রিলেশনশিপ পাবে। কারণ ও নিজে নিজে কোনো কিছু করতে পারে না, সেই জন্য সে আবার যাতে অন্যের উপর ডিপেন্ড হতে পারে সেই আবার যে নতুন একটা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করে থাকে। এরা কিন্তু সব সময়, এটা কারণ হচ্ছে যে এরা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে হয়তো অ্যাবিউজ বা পুয়ার ট্রিটমেন্ট হয়েছে, এবং যেটার জন্য এটা হয়তো এই ধরনের কিন্তু পার্সোনালিটিও ভুগতে পারেন। তো অ্যাগেইন এই তাদের কিন্তু অনেক অ্যাডভাইসের প্রয়োজন হয়ে থাকে, তাদেরকে অনেক অ্যাসুরেন্স দিতে হয় যে হ্যাঁ এটিতে ফিয়ার করা চলবে না, যদিও তারা সবসময় নিজেকে অনেক ফিয়ারফুল সিচুয়েশনের মধ্যে থাকেন এবং এই জন্য অন্যের উপর ডিপেন্ড থাকেন। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জু মোর্শেদ। আমরা মনে হয় অনেকগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলে ফেলেছি। তো এবার যেটা বলবো এটা অনেকের কাছেই খুবই পরিচিত একটি ডিসঅর্ডার, যেটা বলি যে ওসিডি বলে সাধারণত জানি, যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এটা হয়তো অনেকে হয়তো কিছু কিছু জানতেও পারেন, আমাদের দর্শক আপনারা যারা দেখছেন। তারপর আপনার কাছে শুনতে চাচ্ছি যে এটা কি ধরনের ডিসঅর্ডার, মানে একটু যদি উদাহরণ দিয়ে কিছু উপসর্গ দিয়ে বলেন। জি এটি আপনি ঠিকই বলেছেন, আমরা মোটামুটি সবাই কম বেশি এটা নিয়ে, এই শব্দটা নিয়ে পরিচিত। অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে যে উনারা হচ্ছেন যে সবকিছু অসম্ভব ডিটেল হতে হুম, হবে, হুম। খুবই রুল মাফিক হতে হবে, খুবই অর্ডার থাকতে হবে, সবকিছু যেন উনার মতো করে যেভাবে পারফেক্ট হয় সেটা হতে হবে। একটা জিনিস এখান থেকে সেখানে রাখলেও ওনাদের মাথা খারাপ হয়ে যাবে, কিংবা আম, মানে যেটি উনি চান যেভাবে অর্গানাইজ ওয়ে ওইটি হতে হবে। হুম, হুম। এবং অনেক বুঝতে সময় পেরেছি। দেখা যায় যে আপনার ঘর থেকে বের হলে আবারও 3-4 বার এসে দেখেন যে স্টোভটা বন্ধ করছেন কিনা, কিংবা দরজাটা লক হয়েছে কিনা, কিংবা আপনার জানালাটা বন্ধ আছে কিনা। অলরেডি 2-3 বার চেক হয়ে গেছে, কিন্তু এরপরও কেমন হুম, জানি হুম। মনে হচ্ছে যে না না জানি আবার বন্ধ না হয়ে থাকে, না জানি গ্যাসটা একটু হয়তো একটু লিক হচ্ছে কিনা, মানে একটা সবসময় একটা ফিয়ারের মধ্যে থাকে। জি, বুঝতে বারবার যে পেরেছি। জিনিসটা আপনার করে থাকেন মানে সেটি। রিপিটেডলি একই কাজ করা, মানে নিশ্চিত হতে চাওয়া যে জি বিষয়টা। তো আমি ফাঁকে একটা প্রশ্ন করে নেই, আমি সরি টু ইন্টারাপ্ট। যেটা হচ্ছে যে এই যে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দুটো কি একই জিনিস? না, দুইটি এক না। একটা হচ্ছে যে পার্সোনালিটি, আর একটা হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা এটা হচ্ছে যে এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর ওইটি হচ্ছে যে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার। হুম, হুম। তো এগুলো কি দুটোই কি মানে সমস্যা হিসাবে চিহ্নিত করা যায়, নাকি পার্সোনালিটিটা ঠিক ততটা সমস্যা না বা ডিসঅর্ডারটা বেশি সমস্যা, এরকম কোনো বিষয় আছে কিনা? না, again, এইগুলি পার্সোনালিটিটা এটি কিন্তু কিন্তু অনেকটা প্রায় লাইফ লং, এটি কিন্তু আপনার হুম, হুম, ছোটবেলা থেকেই হয়ে আসছে, এবং কারণে হুম, হুম। অকারণে এটি হয়তো বেশি কম এরকম হতে থাকে।
আর যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটার জন্য একটা নির্দিষ্ট ডিউরেশন থাকতে হয় এবং এটি একটা নির্দিষ্ট কোনো কারণে হয়েছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই যে কথার কথা আপনার পাশের বাসায় কারো হয়তো দেখলেন যে আগুন লেগে গেল এবং কি কারণে স্টোভ হয়তো এরকম বের হলো, স্টোভটা চেক করা হয়নি, ওই থেকে উনার প্রবলেমটা শুরু হয়ে গেল। কিংবা ধরুন আপনার কোথাও আপনার ঘরে ডাকাতি হলো এবং সেই থেকে উনি খুবই ফিয়ারফুল যে দরজাটা জানালাটা ঠিক মতো বন্ধ হলো কিনা, ওই থেকে যে আরম্ভ হলো একটা নির্দিষ্ট ডিউরেশন, তখন সেটি হলো যে পার্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর যে পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা সবসময় উনি যে একটা আমার এই কাজটা ঠিক কিভাবে হতে হবে, কোনো আঁকা জায়গা থাকতে পারবে না, আমার লেখাটা এরকম হতে হবে, না হলে আমি আবার নতুন করে লিখবো, এরকম আর কি। জি, বুঝতে পেরেছি। মানে যেটা ডিসঅর্ডার সেটার পেছনে একটা অ্যাংজাইটি থাকে, একটা কারণ থাকে, যে অ্যাংজাইটি থেকে, যে উৎকণ্ঠা থেকে বা যে আশঙ্কা থেকে উনি কাজটা বারবার করেন বা বারবার চেক করেন, একই জিনিস বারবার করেন, সেটা হচ্ছে ডিসঅর্ডার। আর যদি পার্সোনালিটি বলি, সেটা তার একটা নিজস্ব সমস্যা এবং সেটা থাকে এবং হয়তো থাকবে। যেমন আপনি বললেন, যেমন আমি যদি মনে করি যে এর মানে একটা প্রোগ্রাম, মানে তার সে একটা ফরম্যাটের মধ্যে দিয়ে চলে সবসময়। যদি বলি যে না, বাসার এই ফুলদানিটা এখানেই থাকতে হবে, এটা কেন এখান থেকে সরানো হলো, বা এই চেয়ারের অ্যারেঞ্জমেন্টটা এমন হতে হবে, বা ডাইনিং টেবিলে এভাবেই সাজাতে হবে, বা আমার রুমটা এভাবেই সাজাতে হবে, মানে এর বাইরে হওয়া যাবে না, যেটা ওনার চোখে পড়বেই। আপনি যদি এখান থেকে এটুকু সরান, ওনার চোখে পড়বেই। এটা আমরা অনেকের মধ্যে দেখি, যারা অনেকের মধ্যে আমরা এটা দেখতে পাই যে উনি যেভাবে চান সেটা ওনার কর্মকাণ্ড বা অফিসে ফাইলগুলো এভাবেই রাখতে হবে, হ্যাঁ, এখানে এই লাইটটাই জ্বলতে হবে, বা এই ব্র্যান্ডটাই আমি চাই, তো ওইটাই উনি পছন্দ করেন। তো এর বাইরে উনি স্বস্তি পান না, বা ওনার মধ্যে এক ধরনের কোনো স্যাটিসফ্যাকশন থাকে না, যে কারণে উনি হয়তো রিপিটেডলি এগুলি বলতেই থাকেন। যাই হোক, আমরা অনেকগুলো ডিসঅর্ডার নিয়ে কথা বললাম আজকে, পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। তো আসলে এগুলোর প্রত্যেকটার কারণ নিশ্চয়ই আলাদা, প্রত্যেকটার বিভিন্ন রিস্ক ফ্যাক্টর আছে। তো খুব সংক্ষেপে যদি বলে দেন, আমাদের তো সময় নাই বেশি, শেষ করতে হবে। তো আসলে কারণগুলো কি, কখন কি করতে হবে, কি কি ঝুঁকি আছে, যদি একভাবে বলে একটা সারাংশটা নেন, আমার মনে হয় ভালো হয়। জি, প্রথমত আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার, যাতে একটু তাড়াতাড়ি বলবো, পার্সোনালিটি ডিসঅর্ডার যদি একটি থাকে, আরেকটি বা অন্য একাধিক পার্সোনালিটি থাকতে পারে। যদি আপনি ডায়াগনোজ করে থাকেন একাধিক পার্সোনালিটি, তখন আমরা সেটাকে বলি যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। অনেক সময় আমরা যোগ করে বলি জ্যাকেনেল হাইট পার্সোনালিটি ডিসঅর্ডার। এটি মুভির ভাষা, এটি কিন্তু সাইকিয়াট্রির ভাষা না। আর যে রিস্ক ফ্যাক্টরের কথা বলছি, সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে জেনেটিক, যেটি আমরা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না, সেটি আমরা বাবা মা থেকে পেয়ে থাকি। আরেকটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল চেঞ্জ, আপনার জীবনে কোনো একটা কিছু ঘটে গেছে, যেমন একটা ট্রমা ঘটে গেছে, একটা অ্যাবিউজ ঘটে গেছে, একটা নেগলেক্ট ঘটে গেছে, এবং সেই থেকে এটি কিন্তু ফ্লেয়ার আপ হয়েছে, এরকম আর কি। আর যে কমপ্লিকেশনের কথা বলবো, যে এই পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু অনেক সময় যেটি আপনার এটি আমাদের দাম্পত্য জীবন বলেন, তারপর আমাদের কলিগের মধ্যে বলেন, ফ্রেন্ডশিপের মধ্যে বলেন, অনেক কিছু প্রভাব ফেলতে পারে। তারপর বাচ্চাদের ব্যাপারে, স্কুল কলেজের ব্যাপারে অনেক প্রভাব ফেলতে পারে। তো এগুলির ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। জি জি, অনেক ধন্যবাদ। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।